আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তমাল শেখ। আমি এখন আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর অধীনে যে বিবাহ সংক্রান্ত অপরাধগুলো আছে সেই বিষয়ের উপর আলোচনা করতে চাচ্ছি। এটা অধ্যায় 20-এর আলোচনার বিষয়। এর শুরুটা হচ্ছে 493 থেকে এবং এর শেষ হয়েছে 498 পর্যন্ত। এই টোটাল 6টা ধারা হচ্ছে বিবাহ সংক্রান্ত অপরাধ। এখানে মূলত আলোচনা করা হয়েছে যে একাধিক স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় আবার বিবাহ করলে কি অপরাধ হবে, বা পরকীয়া সম্পর্কিত যে অপরাধগুলো আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি প্রতারণামূলকভাবে বিবাহ করলে কি হবে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখন আমি এই 6টা ধারা বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমেই ধারা বলি 493। এই ধারাতে কি আলোচনা করা হয়েছে? এই ধারাতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যখন প্রতারণার আশ্রয় নিয়ে কোনো নারীকে বিশ্বাস করাবে যে সে আইনসম্মত বৈধ বিবাহে আছে, তার সাথে মানে ওই ব্যক্তির সাথে ওই মহিলা বা নারী আইনসম্মতভাবে বৈধ বিবাহ আছে, কিন্তু ওই ব্যক্তি জানে যে ওই নারী তার সাথে আইনসম্মত বিবাহে নেই, এবং এইটা জানা সত্ত্বেও সে প্রতারণামূলকভাবে আশ্রয় নিয়ে ওই নারীকে বিশ্বাস করাইছে যে সেই নারী বৈধ বিবাহে আছে, এবং এইভাবে এই ধরনের প্রতারণা বিয়ে করে ওই নারীর সাথে সেই ব্যক্তি কোহ্যাবিট করছে, অর্থাৎ বসবাস করছে, অথবা সেক্সুয়াল ইন্টারকোর্স যেটাকে বলা হয়, যে যৌন সঙ্গম যেটা আছে ওটা করছে। মানে সাধারণত কোনো ব্যক্তি কোনো নারীকে বিশ্বাস করাইছে যে সেই ব্যক্তির সাথে ওই নারী বৈধ বিবাহে আছে, কিন্তু ওই ব্যক্তি জানে যে সে বৈধ বিবাহে নেই, তারপরেও এরকম সে ওই নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তার সাথে কোহ্যাবিট বা বসবাস করছে বা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, তাহলে ওই ব্যক্তি অপরাধ করছে, এবং এই অপরাধের জন্য তাকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাজা এবং অর্থদণ্ডও দেওয়া যেতে পারে। এটা হচ্ছে 493-এর বিষয়। তো এটা হচ্ছে সাধারণত দেখা যায় যে অনেক পুরুষ আছে যারা এই প্রতারণা করে কোনো একজন মহিলাকে বিয়ে করে, কিন্তু মহিলা মনে করছে যে সে আসলে আইনসম্মত বিবাহ সম্পর্কে আছে, কিন্তু বাস্তবে তো ওই পুরুষ জানে যে সে আইন সম্পর্কে বিবাহিত নাই। যেমন ওই একটা ভুয়া কোনো কাজী সাজাইলো বা ভুয়া সাক্ষী নিয়ে বিয়ে করলো, এটা তো শুধু ওই পুরুষ জানে, বাট মেয়ে তো জানে না। তো এই ধরনের প্রতারণা করে বিয়ে করলে এবং যদি বসবাস করে বা সেক্সুয়াল ইন্টারকোর্স সেটা করে, তাহলে সে অপরাধ করছে এবং তার সাজা সর্বোচ্চ 10 বছর হতে পারে। এটা হচ্ছে 493-এর বিষয়। এবার 494-এর বিষয় হচ্ছে যে স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিবাহ। ওই ধারাতে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি তার স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিবাহ করে, এবং এই বিবাহটি শুধুমাত্র অবৈধ হবে এই কারণে যে তার পূর্বের স্বামী বা স্ত্রী এখনো জীবিত। অর্থাৎ সহজভাবে বললে যে কোনো একজন স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও তারপরেও যদি সে পুনরায় জেনে শুনে আবার নতুন স্বামী বা স্ত্রী বিবাহ করে, তাইলে সে অপরাধ করছে। এটার দুটা ব্যতিক্রম আছে। 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে পূর্বের যে স্বামী বা স্ত্রী ছিল, এখন আদালত যদি বলে যে পূর্বের বিবাহটাই বাতিল, আদালত বললো যে পূর্বের বিবাহটাই বাতিল, তাইলে পরবর্তী বিবাহ করা যাবে, কারণ এটা হচ্ছে এক্সেপশনের মধ্যে পড়ে। আবার দেখা যায় যে ওই যে বিবাহটা করছে পরবর্তীতে, এখন স্বামী দেখা যায় পূর্বের স্বামী 7 বছর বা তার অধিক সময় ধরে নিরুদ্দেশ বা নিখোঁজ, স্বামীর পাওয়া যাচ্ছে না, তাহলে কি হবে? এই ধরনের ক্ষেত্রেও বিবাহ করা যাবে, কিন্তু এই ধরনের ক্ষেত্রে বিবাহ করতে হলে পরবর্তী যেই বিবাহটা করতে হবে ওই বিবাহ অবশ্যই পরবর্তী যে সঙ্গী আছে তাকে জানাতে হবে যে এরকম তার স্বামী নিরুদ্দেশ ছিল, এই বিষয়টা জানাইতে হবে, তাছাড়া হবে না। অর্থাৎ দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে যে স্বামী নিরুদ্দেশ 7 বছর বা তার বেশি সময় নিরুদ্দেশ থাকলে এবং ওই স্বামীর যদি জীবিত থাকার কোনো খোঁজখবর না পাওয়া যায়, তাইলে সে পুনরায় বিবাহ করতে পারবে, তবে ওই পরবর্তী যে নতুন সঙ্গী তাকে জানাতে হবে যে তার পূর্বের স্বামী ছিল। তবে এই ধারাটা সকল ক্ষেত্রে প্রযোজ্য হলেও মুসলিম পুরুষের ক্ষেত্রে একটু অন্যরকম ব্যতিক্রম, কারণ আমরা জানি যে মুসলিম পুরুষের ক্ষেত্রে হচ্ছে আমাদের একাধিক বিবাহ করার আইনসম্মত বিধান আছে মুসলিম আইনের অধীনে। যেমন দেখা যায় যে ওইখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে কিভাবে আইনসম্মত পুনরায় বিবাহ করা যায়, যে সালিসি পরিষদের অনুমতি নিয়ে করতে হবে মুসলিম আইন অনুযায়ী।
তারপরে যদি সালিসি পরিষদের অনুমতি না নেয় তাহলে দেনমোহর পরিশোধ করে দিতে হবে, তাৎক্ষণিকভাবে সকল দেনমোহর পরিশোধ করে দিতে হবে। এমনকি ওইখানে ওই যদি ব্যক্তি যিনি পুনরায় বিবাহ করছেন তার যদি দেখা যায় যে তার কোনো অপরাধ আছে, দোষী সাব্যস্ত হয়, তাহলে ওইখানেও ওই পুরুষের শাস্তির ব্যবস্থা আছে। তাহলে এই ধারাটা ওই মুসলিম আইনে যেহেতু পুরুষের ক্ষেত্রে ভিন্ন বিধান আছে, তাই 494 ধারাটা শুধুমাত্র মুসলিম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তবে অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখন কোনো নারী যদি এই ধরনের প্রতারণা করে পুনরায় বিবাহ করে, তাহলে ওই নারীর ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে এবং এর ক্ষেত্রে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সাথে অর্থদণ্ডেরও বিধান আছে। তবে এই পরবর্তীতে যে ধারা সেটা হচ্ছে 495 ধারা বলছে যে 494 যে অপরাধটা করলাম, অর্থাৎ স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিবাহ করছে, এখন ওই বিবাহটাই সে গোপনে করছে, মানে তিনি নতুন যেই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ওই স্বামীকে তিনি তার পূর্বের বিবাহের কথা জানান নেই। নতুন যিনি স্বামী আছেন তার কাছে তার পূর্বের বিবাহের কথা জানান নেই, গোপন করে যদি বিবাহ করে তাহলে মামলা হবে 495 অধীনে। তো এক্ষেত্রেও 10 বছর এবং সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে, সাথে অর্থদণ্ড হবে। এটা হচ্ছে 495 বিধান। মানে 494 অপরাধী যদি গোপনে করে, মানে ওই পরবর্তী যিনি সঙ্গী আছেন তাকে না জানায় করে, তাহলে হচ্ছে সেটা 495 দিন মামলা হবে। এবার যাই 496 ধারা। 496 ধারা হচ্ছে অনেকটা 493 মতো। এখানে 493-কে জাস্ট বলা হয়েছিল যে প্রতারণামূলক ভাবে ওই বিবাহটা করছে, বাট এইখানে কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে বলা হয় না, এখানে ছেলেও অপরাধী হতে পারে, মেয়েও অপরাধী হতে পারে। 496 মানে প্রতারণামূলক ভাবে সে জানে যে এই বিবাহটা বৈধ বিবাহ আইনসম্মত হয় নাই, তারপরেও সে ওইখানে আছে ফ্রডুলেন্ট ইন্টেনশন, অর্থাৎ প্রতারণামূলক ইচ্ছা অথবা ডিসঅনেস্টলি, অসাধুভাবে, যেটা আমরা ডিসঅনেস্টলি এর সংজ্ঞা জানি, পেনাল কোডের 24 ধারায় আছে। তো এই অসাধুভাবে অথবা প্রতারণামূলক ইচ্ছায় সে কি করলো, জানে যে বিবাহটা আইনসম্মত হয় না, তারপরে ওই বিবাহে একটা কি করছে, একটা অনুষ্ঠান করছে, ওই বিয়ের একটা অনুষ্ঠান করছে, তাইলেই অপরাধ। আর 493-তে ছিল শুধু প্রতারণামূলক ভাবে বিবাহ করলে হবে না, সাথে কোহ্যাবিট থাকতে হবে, সেক্সুয়াল ইন্টারকোর্স থাকতে হবে, কিন্তু এখানে ওইটা নেই, ওইটা এখানে জাস্ট আছে যে বিবাহের অনুষ্ঠানটা করছে, তাইলেই অপরাধ হবে 496। এবার আসি 497 ধারা, অ্যাডাল্টারি বা ব্যভিচারী। তো এটা যখন সংজ্ঞা আমরা পড়ি বা প্রচলিত শব্দে এটা আমরা পরকীয়া হিসেবে বুঝি, এই ব্যভিচারীটাকে প্রচলিত হিসেবে পরকীয়া হিসেবে বুঝি, কিন্তু আইনে ওইখানে অ্যাডাল্টারি বা ব্যভিচারী শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসটা কি, এই ধারাতে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি জেনে শুনে অন্য কোনো ব্যক্তির বিবাহিত স্ত্রীর সাথে ওইখানে সেক্সুয়াল ইন্টারকোর্স করার কথা বলা হয়েছে, যে কোনো ব্যক্তি অপর কোনো বিবাহিত নারীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং এই কাজটা তো করছে, আবার ওই বিবাহিত নারীটা যে ব্যক্তির, মানে ওই বিবাহিত নারীর যে হাজবেন্ড তার সম্মতি ছাড়াই করছে, এবং যেটা ধর্ষণের মধ্যে পড়ে না। কোনো ব্যক্তি যখন কোনো বিবাহিত নারীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে যা ওই স্বামীর সম্মতি ছাড়াই করছে এবং যেটা ধর্ষণের মধ্যে পড়বে না, এখানে বলা আছে যেটা ধর্ষণের মধ্যে পড়বে না, কারণ কি, অর্থাৎ এখানে ওই স্ত্রীর সম্মতি আছে, কারণ স্ত্রীর সম্মতি ছাড়া যদি হয় তাহলে ওইটা ধর্ষণের মধ্যে পড়ে যাবে, কিন্তু এখানে বলছে যে স্ত্রীর সম্মতি আছে, কারণ এখানে বলা হয়েছে যে যেটা ধর্ষণের মধ্যে পড়বে না ওইটাই হবে ব্যভিচারী। তো এখানেও বলা আছে যে এটাকে আমরা কি বলবো, ব্যভিচারী হিসেবে গণ্য করব। এর জন্য সর্বোচ্চ 5 বছর সাজা আছে, অথবা অর্থদণ্ড হতে পারে, উভয়দণ্ড হতে পারে, এরকম বিধান আছে। তবে এই ধারার যে নিয়মটা সেটা হচ্ছে অ্যাবেটর হিসেবে স্ত্রীকে শাস্তি দেওয়া যাবে না, ওইখানে আছে যে এই ধারায় শুধু ওই পুরুষই শাস্তি পাবে, মানে এই ব্যভিচারী অ্যাডাল্টারি করার ক্ষেত্রে শুধুমাত্র ওই পুরুষই শাস্তি পাবে যে পুরুষ এই অ্যাডাল্টারি করছে, কিন্তু ওই নারী কোনো শাস্তি পাবে না, কারণ এই ধারা বলা হয়েছে যে নারীদের ব্যভিচার কোনো ব্যভিচার না, মানে ওইখানে অ্যাবিটর হিসেবে নারীদের শাস্তি দেওয়া যাবে না, এটা বলা আছে। তো এখানে আরেকটা বিশেষ বিধান আছে, এটা আমরা যখন সিআরবিসি করবো, এখানে সিআরবিসি এর 199 ধারাতে আরেকটা কথা বলা আছে।
সিআরপিসি 199 ধারাতে বলা আছে যে যে ক্ষেত্রে পেনাল কোডের 497 এবং 98 ধারার অপরাধ কেউ করবে, অর্থাৎ এই ব্যভিচার রিলেটেড করবে বা 98 ধারাতে আছে যে ফুসলিয়ে বা প্রলুব্ধ করে বিবাহিত নারীকে নিয়ে যাওয়া, তো এই অপরাধগুলো করবে, তখন এই অপরাধগুলোর মামলা যে কেউ করলেই আদালত কগনিজেন্সে নেবে না। মানে এই মামলা শুধু ওই স্বামীকে করতে হবে, অথবা ওই স্বামীর পক্ষের যে কোনো ব্যক্তি যদি মামলাটা করে তাহলে এই মামলাটা নিবে, তাছাড়া এই মামলাটা কেউ কগনিজেন্সে নেবে না। সাধারণত আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির যে অপরাধগুলো আছে, এটা যে কেউ একটা অপরাধ দেখলো যায় মামলা দায়ের করে দিতে পারে, কিছু শুধুমাত্র ইনফরমেন্ট হিসেবেই মামলা দায়ের করা যায়, এখানে লোক অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয় না। কিন্তু দেখা যায় যে এই সিআরপিসির 199 যেই কথাটা যে বলা হয়েছে, এখানে অবশ্যই লোক অ্যাসিস্ট্যান্টই লাগবে, অর্থাৎ এই যে পেনাল কোডের 497, 98 ধারার যে অপরাধগুলো আছে, যে অ্যাডাল্টারি বা ব্যভিচারী, পাশাপাশি প্রলুব্ধ করে কোনো নারীকে নিয়ে যাওয়া, এই অপরাধগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ওই স্বামী বা স্বামীর পক্ষের কেউই মামলা করতে পারবে, অন্য কেউ চাইলেও মামলা করতে পারবে না। তো এটা হচ্ছে একটু সিআরপিসির ব্যতিক্রম বিধান। সাধারণত ফৌজদারি ক্রিমিনাল মামলাগুলো যে কেউ দায়ের করতে পারে, কিন্তু এখানে শুধু স্বামী ছাড়া আর কেউ পারবে না। তো এবার সর্বশেষ ধারায় যায়, যেটা হচ্ছে 498 ধারা। তো ওই ধারায় কি বলা হয়েছে? তো এই ধারায় বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি কোনো একজন বিবাহিত নারীকে ফুসলিয়ে প্রলুব্ধ করে কোথাও নিয়ে গেছে, অথবা কোথাও গোপনে লুকিয়ে রাখছে বা আটকায় রাখছে, শুধুমাত্র একটাই উদ্দেশ্যে যে তার সাথে কেউ একজন সেক্সুয়াল ইন্টারকোর্স করবে। এখানে যে সে যে ব্যক্তি নিয়ে গেছে সেই করবে বিষয়টা এমন না, মানে অন্য কেউ হইতে পারে, আবার যে এইভাবে প্রলুব্ধ করে নিয়ে গেছে সেও হতে পারে। তো এক্ষেত্রেও সাজার ব্যবস্থা আছে, তবে এক্ষেত্রে কিন্তু কোহ্যাবিট করে নাই, মানে কিছুই করে নাই, জাস্ট নিয়ে গেছে প্রলুব্ধ করে, তাইলে ওই লোক অপরাধী হবে এবং সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সাজাও হইতে পারে, আবার অথবা অর্থদণ্ড হতে পারে, উভয় দণ্ডও হতে পারে। তো এইটাই ছিল আমার আলোচনার মূল বিষয়, ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।